এটা রোলেক্স ঘড়ি, রোলেক্স। দাম কেন বলবো? কোনো কিছু দাম বলতে হয় না। তো হাসেন। হাসি বন্ধ বন্ধ। এই সময় কম, শুরু করো। তো জায়েদ ভাইজান, আপনাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে ওকে। তো প্রথম প্রশ্ন, মেয়েরা জায়েদ খানে আটকায়, কিন্তু জায়েদ খান কিসে আটকায়? জায়েদ খানও সুন্দরী নারীটা। ও আচ্ছা, জায়েদ খানও সুন্দরী মেয়েতে আটকায়। তো জায়েদ ভাইজান, আপনি বিয়ে করেন না কেন? আপনার জন্য তো ঐশ্বরিয়া রায় ও অভিষেককে ডিভোর্স দেবে। আপনি যদি একবার বলেন ঐশ্বরিয়া আমি তোমাকে ভালোবাসি, তো আপনি বিয়ে কেন করেন না? একমাত্র ব্যাচেলার হিরো এখন টলিউডে, আমি বিয়ে করলেই তো সব শেষ হয়ে গেল। ও আচ্ছা, এবার বুঝতে পারলাম। জায়েদ ভাইজান কিন্তু বাংলাদেশের সিঙ্গেল মেয়েদের নিয়ে অনেক ভাবে। এই ভাবনাটা কিন্তু সাকিব ভাইজানের মাঝে নেই, তাই তো আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। কি বলবো, যাই হোক। তো জায়েদ ভাইজান, ভিডিও শুরু করার পূর্বে আরো একটা প্রশ্ন আপনার কাছে। আপনি যে রোলেক্স করেন, এই ঘড়ি তো গুলিস্তানে 200 টাকা দিয়ে পাওয়া যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আমরা মেনে নিলাম এটা রোলেক্স ঘড়ি। ঘড়িটার দাম কত একটু বলবেন? 26 লাখ। কি 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 আরে বলুন, কি 26 লাখ? তো জায়েদ ভাইজান, আরো একটা প্রশ্ন আছে আপনার কাছে। হিরো আলম এবং আপনি দুজন তো সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। তো হিরো আলম ভাইজান সে কিন্তু ইউটিউবার, গায়ক, নায়ক, সমাজসেবক। ওকে ওকে। তো আপনার কাছে আমার প্রশ্ন, হিরো আলম ভাইজান যদি একা হয়ে এতগুলো পদ সামলাতে পারে, তাহলে আপনি কেন সামলাতে পারবেন না? সামনের বছর আমরা আপনাকে রাজনীতিতে দেখতে চাই, আর আপনার মার্কা হবে রোলেক্স ঘড়ি। তো জায়েদ ভাইজান, আপনি কি এই রাজনীতিতে আসতে ভয় পান? যদি আমি যতবার দাঁড়াবো ততবার আমি নির্বাচিত হব, আমাকে ফেল করার মতো কেউ নেই। शर्म है कुछ शर्म आया है। আজকের ঘটনা কি? আজকের ঘটনা হচ্ছে, কালকে আমি একটা সিনেমা দেখলাম। সিনেমাটির নাম হলো, আমি বলুম না, আমার শরম করে। আরে না না, সিনেমাটির নাম হলো তোমার সাথে প্রেম করব। না, প্রেম করব তোমার সাথে। সঠিক বলেছেন। আর এই সিনেমাটা আমি এই জন্যই দেখেছিলাম, কারণ এই সিনেমাতে রয়েছে বাংলাদেশের একমাত্র হ্যান্ডসাম এবং সিঙ্গেল সুপারস্টার, না মানে রোলেক্স, না মানে যে সিনেমাটির সবচেয়ে বড় চমক ছিল সিনেমাটির হিরো জায়েদ ভাইজান, যার লাইফে গত 15 বছরে একটা হিট সিনেমা নেই। উপরে আল্লাহ, নিচে জমিন, কথা সত্য। যার পিছনে টাকা খরচ করে প্রডিউসারদের মারা খেতে, আই মিন কন্ট্রোল কন্ট্রোল। গত 15 বছরে তার পিছনে যে প্রডিউসারই টাকা লাগিয়েছে, তার জিন্দেগি খতম। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গত 15 বছরে শুধুমাত্র একটা সিনেমা হলে ব্যবসা করতে পেরেছে, আর সমস্ত সিনেমা হলে যাওয়ার আগে সরিয়ে দেওয়া হয়েছে। সো যে সিনেমাটি হলে ব্যবসা করেছিল, সেই সিনেমাটির নাম হলো অন্তর্জালা। কি ভাবছেন প্রডিউসার খুব খুশি হবে? আরে ভাই, প্রডিউসার ছিল জায়েদ খান। সো আজকের এই ভিডিওটা এমন একজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে তৈরি, যে তার জীবনে কোনো সম্ভব কাজই করে নাই, সমস্ত কাজই ছিল অসম্ভব। আমার মতে অনন্ত জলিলের এই ডায়লগটা, অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। অনন্ত জলিল না দিয়ে যদি জায়েদ ভাইজান দিত, তাহলে তার সাথে সবচেয়ে বেশি মানাতো। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তবে হ্যাঁ, আগে ইন্ট্রো। আমি বিশ্বাস করি না। মরণে চুলকানি উঠছে। চোখের পানিতে বুকটা বাইসা যায়। তো এই সিনেমা যখন শুরু হয়, তখন আমাদের জায়েদ ভাইজানকে দেখানো হয় যে একজন পাগলের চরিত্রে অভিনয় করছিল। আর ভাই সাব, এত পারফেক্ট অভিনয় আর কেউ করতেই পারবে না বাংলাদেশে। আরে আপা, যা তা বলছি না, তুমি একবার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এইটাও সম্ভব? আরে মৌসুমী আপা, অসম্ভবকে সম্ভব করায় জায়েদ খানের কাজ। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? मतलब
সো এই সিনেমাতে জায়েদ খানকে পাগলের চরিত্রে দেখানো হয়েছে, যার ফাঁসির অর্ডার আছে। মানে জায়েদ ভাইজানের উপরে একজন মেয়েকে মারার অর্থাৎ খুন করার অভিযোগ রয়েছে, তাই তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে। সো এই সিন এখানে কাট হয়ে যায় এবং সিন চলে যায় জায়েদ ভাইজানের মায়ের কাছে, যে মাজারে গিয়ে দোয়া করছিল, আল্লাহ আমার ছেলেটাকে তুমি বাঁচাও। এমন সময় প্রত্যেকটা সিনেমাতে দরবেশের চরিত্রে অভিনয় করা এই বাবা হাজির হয়ে যায় এবং বলে, মা তুমি তোমার ছেলেকে ভুলে যাও এবং আমার সাথে সংসার করো, এরকম ছেলে 10-12টা জন্ম দিব। মানে এটা কোনো কথা? সো জায়েদ ভাইজানের মা দরবেশকে বলে, না শয়তান না, আমার ছেলেকে বাঁচানোর জন্য কোনো না কোনো দিন একটা ফেরেশতা আসবে। সিন কাট হয়ে চলে যায় ফেরেশতার কাছে, আর ফেরেশতা ছিল একজন পুলিশ। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। সো ফেরেশতার এন্ট্রি হয়ে গেল। এখন এন্ট্রি হওয়ার পালা আজব ক্যারেক্টার মানে ভিলেনের। আর এইসব সিনেমায় ভিলেন মানে জানোই তো কে, মিশা ভাইজান। কি বলছিস তুই? আরে ভাইজান আমি কি ভুল বললাম, আপনিই তো এখানে ভিলেন। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সো মিশা ভাইজানের যখন এন্ট্রি হয় তখন আমি হাসবো না কানবো না কি করব আমি ঠিক বুঝলাম না। মানে যারা ফেরেশতার কাছ থেকে হেরে এসেছে তাদেরকে শুয়ে রাখছে, মানে সেজদায় দিয়ে রাখছে। আর একটু পরেই এন্ট্রি হয় আন্ডারওয়্যার পরে মিশা ভাইজানের। সো এখন অনেকজনই প্রশ্ন করবে, মিশা ভাইজান আন্ডারওয়্যার পরে কেন এন্ট্রি নিল? সো এই প্রশ্নের কিন্তু আমার কাছে একটা উত্তর আছে, আর সেই উত্তরটা হলো, মিশা ভাইজান হলো আন্ডারওয়ার্ল্ডের ডন, সেজন্য সে আন্ডারওয়্যার পরে এন্ট্রি নেয় সব জায়গায়। কি বলছিস তুই? আরে ভাই ঠিকই তো বলছি, এত ধমক দিলে আমার তো আত্মা কাঁপছে। সো ফেরেশতার যেহেতু এন্ট্রি হয়ে গেছে, ফেরেশতা চলে যায় মাজারে এবং গিয়ে দেখে জায়েদ ভাইজানের মা কান্না করছে। ফেরেশতা আবার জায়েদ ভাইজানের কেসটাই হ্যান্ডেল মারছিল, হ্যান্ডেল করছিল। সো ফেরেশতা গিয়ে জায়েদ ভাইজানের মাকে বলে, আপনার ছেলের কি হয়েছিল সমস্ত কাহিনী আমাকে বলুন, আমি আপনার ছেলেকে বের করে নিয়ে আসবো জেল থেকে। জায়েদ ভাইজানের মা কাহিনী বলা শুরু করে, আর সেই কাহিনীটা ছিল এই রকম। অনেক বছর পূর্বে জায়েদ ভাইজানের মা জায়েদ ভাইজানকে চাপ দিয়েছিল বিয়ে করার জন্য। তো জায়েদ ভাইজানের আবার কাউকেই পছন্দ হচ্ছিল না, কিন্তু একদিন পছন্দ হয়ে যায় কাকে জানো? জানি না। ওকে না জানলে আমি বলে দিচ্ছি, একদিন পছন্দ হয়ে যায় আজব ক্যারেক্টারের ভাগ্নিকে। কিন্তু জায়েদ ভাইজান এটা জানতো না যে আজব ক্যারেক্টার ছিল। সো একদিন জায়েদ ভাইজান করে কি, আজব ক্যারেক্টারের ভাগ্নির কলেজে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে আজব ক্যারেক্টারের ভাগ্নিকে একজন জোর করে আই লাভ ইউ বলাচ্ছে, মানে ছাদের উপরে উঠে বলছে যে আই লাভ ইউ বলো, নয়তো আমি ছাদ থেকে লাভ দিব। যেই কনসেপ্টটা আল্লু অর্জুনের আরিয়া সিনেমাতে দেখেছিলাম, এই সিনেমাতে মেরে দিয়েছে। সো জায়েদ ভাইজান করে কি, সেই কলেজে যায় এবং সেই ছেলে যে ছাদে দাঁড়িয়ে আছে তার উপরের ছাদে দাঁড়িয়ে বলে যে তুমি আই লাভ ইউ বলবে না, আই লাভ ইউ বললে আমি এখান থেকে লাভ দিব। সো এরপর জায়েদ ভাইজান এবং আজব ক্যারেক্টারের ভাগ্নির সাথে প্রেম হয়ে যায়। সো এমনই একদিন যখন জায়েদ ভাইজান হুন্ডা দিয়ে চলাফেরা করছিল, তখন ট্রাফিকের মধ্যে একজন ছেলে ভিক্ষা চায় তার কাছে। জায়েদ ভাইজান তাকে 10 টাকা দেয় এবং বলে, তোমরা স্কুলে যাও না কেন? সেই কনসেপ্ট আবার মেরে দিয়েছে থালাপতি বিজয়ের 3 সিনেমা থেকে। সো সেই ছেলেটা জায়েদ ভাইজানকে সবকিছু বলে এবং জায়েদ ভাইজান সেই ছেলের সাথে চলে যায় তাদের কাছে যারা এই ছেলেদেরকে দিয়ে ভিক্ষা করাচ্ছিল, এবং জায়েদ ভাইজান সেখানে গিয়ে তাদের নতুন নতুন স্টাইলে মারে। আর এই সমস্ত স্টাইলের মধ্যে এই স্টাইলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো এদের গুরু আবার ছিল আজব ক্যারেক্টার। সো আজব ক্যারেক্টার জানতে পারে যে তার ভাগ্নির সাথে জায়েদ ভাইজানের প্রেম চলছে এবং জায়েদ ভাইজানই তাদের ব্যবসাতে হাত দিয়েছে। সো এই জন্য আজব ক্যারেক্টার করে কি, একটা মেয়েকে মেরে জায়েদ ভাইজানের নামে ফাঁসিয়ে দেয় এবং জায়েদ ভাইজান জেলে গিয়ে পাগল হয়ে যায়। আর এখন চলে আসে বাস্তব সময়ের কাহিনীতে। সো এই কাহিনীগুলো শোনার পর জায়েদ ভাইজানের উপরে দয়া হয় ফেরেশতার এবং জায়েদ ভাইজানকে সারিয়ে আনে। মানে দেখেছো ফেরেশতার হাতে কত পাওয়ার, ফাঁসির আসামিকে সঙ্গে সঙ্গে সারিয়ে আনলো। সো একটু পর ডেঞ্জারাস ভাইজান যখন এটা জানতে পারে যে জায়েদ ভাইজান জেল থেকে ছাড়া পেয়েছে এবং তার ভাগ্নি তার সাথেই রয়েছে, তখন সে করে কি, লোক পাঠায় তাদের দুজনকে মারার জন্য। এবং গুন্ডারা গিয়ে জায়েদ ভাইজান এবং জায়েদ ভাইজানের প্রেমিকার সাথে অনেক মারামারি করে। জায়েদ ভাইজান অনেক গুন্ডাকে মারে কিন্তু সবার সাথে পারে না। আহারে
একটু পর করে কি মিশা ভাইজানই যায় জায়েদ ভাইজানকে মারার জন্য। জায়েদ ভাইজান এবং জায়েদ ভাইজানের প্রেমিকাকে ইট দিয়ে যখন মারতেই যাবে তখন পিছন থেকে ফেরেশতা গুলি করে জায়েদ ভাইজানের শত্রু ভেরি ডেঞ্জারাস আজব ক্যারেক্টারকে মেরে ফেলে। আর এখানেই সমাপ্ত লেখা ওঠে। সিনেমাটি শেষ আর এই ভিডিওটিও শেষ।